মনের ওপর কারো হাত নেই, মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতেই হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7টা 30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি। ক্ষুধায় চুচু করছে পেট। নিচে চলে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। কি রে, কি হয়েছে তোর? এমনভাবে ছুটছিস কেন? আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। তুই কখন উঠেছিস? ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। উনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটি মায়েরই প্রধান ইচ্ছে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেয়ে ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এইদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতেই নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, এখনও ওঠেনি? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লেগেছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করল, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিল, গতকাল আসেনি তো ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠেই বললেন, হয়তো কোনো সমস্যা, আজ নিশ্চয়ই আসবে। আর কেউ কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উঠে চলে গেল বাড়ির কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াই ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসেছে, মুখ গোমড়া করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করল। এদিকে নিজের খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসে চলে গেল। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়িতে ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। তার সাথে আরও 2 জন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই চালাবে কোম্পানি। কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করছিল, সেটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ, এটা মেঘের অভিমত। তাই রাগে ফুঁসতে ফুঁসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, বড় আব্বু, ভাইয়া কি পড়াতে আসবে না? আলী আহমদ খানের মনোযোগ সরল টিভি থেকে, এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো শাহরিয়ারের নাম্বারে। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারে রিসিভ হলো। আলী আহমদ খান বললেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও আমার একটু সমস্যা, তাই আর আসতে পারবো না, সরি। আলী আহমদ খান বললেন, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম। কি হয়েছে তোমার? তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান মেঘকে জানালেন পড়াবে না। মেঘ কী বলবে বুঝে উঠতে পারল না, ঠাই দাঁড়িয়ে রইল সোফার পাশে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পড়াবে না আমায়। তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি ভালো পড়ান জানি, আপনি অনুমতি দিলে আমি কথা বলে দেখব। আলী আহমদ খান তখন তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যে ছেলে জীবনে পড়াশোনাই করেনি, সে ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে।
মুখ ফুটে বললেন, দেখো কিন্তু তোমার মতো গর্ধব যেন না হয়। তানভীর হাসি মুখে এবার বলল, 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে চলে গেল রুমে। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামল। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োই খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসল। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির ভাই খাওয়ার টেবিলের দিকে আসছে। মেঘের গলায় খাবার আটকে গেছে, গিলতে পারছে না মেয়েটা। কোনো মতে পানি দিয়ে খাবারটা গিলল। আর এইদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে বলল খাবার দিতে। বসল গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘ চিবুক নামালো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রোববারের সেই কথাটা, এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মার খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো। নাকে মুখে খাবার ঢুকাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাট। সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো। এই জন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে কথা বলতেই হবে। হিটলারের মুখোমুখি হতেই হবে তাকে। নিজেকে নিজেই সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। এর মধ্যে হালিমা খান আবিরের জন্য খাবার নিয়ে এসেছেন। আবিরও খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বলল, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুভার কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে, সে যখন নিজেই না খেয়ে থাকে তখন কেউ তাকে ধমক দেয় না কেন? সব দোষ এই মেঘের, থাকবই না এই বাড়িতে। উঠতে চায় টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ও মারেন কিনা। এইসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। আবির ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ টেবিলে বসে খাবার খায় না মেয়েটা। কে জানত এই ভর দুপুরবেলায় আবির অফিস থেকে বাসায় চলে আসবে। জানলে হয়তো আগেই খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এতটা রাগ দেখায়? ভেবেই পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা, মনের ওপর কারো হাত নেই। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবেই প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নাই। সোফার কাছে যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে যেতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে, প্লিজ আপু প্লিজ, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না প্লিজ। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে, তোদের ঘুরতে ইচ্ছে করছে তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। আবিরকে খাওয়া শেষ করে এদিকে আসতে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু আদি আর মিম আরও করুণ স্বরে বলে, প্লিজ আপু বলো না। এবার মেঘ রেগে মেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি যেন চুপসে গেল। মেঘ আর এক মুহূর্তও দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠাই ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলে, হিটলারে নিবে তোদের বাইকে, সে ঘুরে বালি।
আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে ওঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দেব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আকস্মিক প্রশ্ন করল, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনও তানভীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসাই অভিব্যক্তি পাল্টে গেল মুখের। বিড়বিড় করে বলল, হিটলারের কাছ থেকে এর চেয়ে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল মেঘ। ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢোকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসে। একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন। সাথে ছোট্ট করে একটা ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো, তার চেয়ে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছে ওটা নিয়ে ভেবে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। উনি কি তাহলে সত্যিই কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে দিয়ে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে কেন ভাবছে? এইদিকে আবির রুমে এসে 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে পড়াশোনা করছে। এবার 3য় বর্ষে আছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরখা পরে হিজাব পরে এসেছে। গুছিয়ে কথা বলে, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছে মেঘকে। মেঘ যেন পড়ার চেয়েও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে। জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে, তাহলে আমি নতুন টিউটর আনব, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা এইসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই আসে না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে। আবির 11টার পর এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন। দেখা হলো না মেঘ আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগে খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতেই কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের ওপর কথা বলেনি একটিবারও। আবির ভাই দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এই জন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়। দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতেও জান্নাত আপু পড়িয়ে যায় 7:30টা নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে? সেই রোববার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটাতে হাত দেয়। আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখতে, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার ওপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপালো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকে তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই 2 গালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমটাই। রুমের বারান্দার বাল্ব জ্বলছে, সেটার আলো রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির ভাই কোথাও নেই।
বিছানা টানটান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপে আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনও ফেরেনি? নিজের রুমের দিকে এক কদম এগোতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, কে গান গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলায় নাকি ছাদে তিনারা ঘুরে বেড়ায়, সারা রাত ছাদেই থাকে। এই ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তিনারাই গাইছে, আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখল ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তিনারা গান গাইলে গেটটা খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদে। ছাদের এক কর্নারে নজর পড়ল, চেয়ারের উপরে হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আবির ভাই কি গান গাইছে বুঝতে পারেনি সে। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করল। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই লিরিক্সটা বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজেই প্রশ্ন করল, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছে উনি? আমাকে নিয়ে নয় তো? এইটুকু বলেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবে? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। তাহলে কি তার কথা ভেবেই গান গাইছে? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব করল। ওনার মনে কি সত্যিই অনেক দুঃখ? না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরালো। আগুন দিয়ে জ্বালালো সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান? দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী। আকস্মিক দরজার এখানেই বসে পড়ে সে। মেঘের জাত শত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধই মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতেই পারছে না। ওষ্ঠদয় উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী। যাকে সে মিস করছিল, এতক্ষণ যাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তার খোঁজে এসে এইরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই। আবির ভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না। আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। আচমকায় আবির ভাই হাজির হলো মেঘের সামনে। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়। ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরে বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে অষ্টাদশী। আবির আচমকা মেঘের বাহু ধরল, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো। হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কি বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল।
আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে মাথা নাড়ল, না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ, নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদে আসারও কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টাদশী। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পেছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারের পিঠ ঠেকল মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহটা। পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইল সামনে থেকে। আচমকা আবির ভাই 2 হাতে পিলারের 2 পাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনে পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালাই বেড়াইছিস, এইবার দেখব কতটা পালাতে পারিস তুই। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথাটা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শক্ত কণ্ঠে বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেলে অন্ধকার সিঁড়ি। পেছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে তাকালো। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময় কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমায় ধরে ফেলে? আবির ভাই কয়েক সেকেন্ড থম মেরে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসছে। ভাবতেই খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবিরের দিকে। ততক্ষণে আবিরের হাসি গায়েব। এবার আবির ঠাট্টার স্বরে বলল, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় আহাম্মুকের মতো তাকিয়ে আছে মেঘ। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পেছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্য বলবেই বা কি। 2টো সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ। আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ 2 বার জোরে জোরে শ্বাস ছাড়ল। মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো, 6 ফুট লম্বা। তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগারেট কেন খান? মেঘের কথায় আবির যেন ছোটোখাটো টাসকি খেল। মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে করতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি। এইটুকু বলেই থেমে গেল। আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে। আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামল। মেঘ আর পেছনে ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে। আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটা রাত কাটল নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহের ছুটির আগের দিনটা রাতে আবির সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশেও থাকাকালীন তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সব কিছু নিয়ে ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবির ভাইয়ের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার দিনটা ভালো মন্দ রান্না হয়। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির ভাই নেই। মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টা পরীক্ষা থাকে। 1 সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে 3টা থেকে 4টা পর্যন্ত। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে।
সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছে। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগে চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনও 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা বলে, কিরে, তোর হিটলার ভাইয়ের খবর কি? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলেছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ বলল, মুখে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করে তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। একটা বাঁশ যে খাইছি। কেন, কি হয়েছে? কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছি। ব্যাটার চোখ আছে তাহলে। ভালো হয়েছে, গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা তো আমায় এখনই বালি চাপা দিয়ে দিবে। বন্যা আর মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিংয়ে নতুন কারোর সাথে কথা বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে। এজন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে। স্যার চলে এসেছে এতক্ষণে। পরীক্ষা শুরু হলো যথারীতি। 4টা পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলছে। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল এটা আবির ভাই। আরও নতুন করে ক্রাশ খেলো সে। মনে মনে ভাবছে, কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছে? কই, সেদিন তো মিম আর আদিকে ধমকে বলল কাউকে বাইকে উঠাবে না। তার মানে নিশ্চয়ই আমাকেও উঠাবে না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়ে গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানে কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছে। আল্লাহ বাঁচাও। এইসব হাবিজাবি ভাবনায় মেঘ ব্যস্ত। এদিকে বন্যা মেঘের হাত জাপটে ধরে আছে। আবির ভাই মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ তো ঘুরে আছে, আনমনে হাবিজাবি ভাবনাই। আবির ভাইয়ের কোনো কথাই কানে গেল না। বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে। আগে কখনোই এই ছেলেকে দেখেনি। আবিরকে বন্যা চেনে না, তানভীরকে দেখেছে, কিন্তু এই ছেলেটা কে? মেঘকে বাইকে উঠতে বলছে। বন্যা মেঘকে আরও শক্তভাবে ধরে আছে। আবির ভাই এবার ধমকে উঠে বলল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে গেল, গোল গোল চোখে তাকায়। পরপর 2 বার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে, এই তুই কি খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই, ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবার বলে, বাইকে ওঠ। মেঘ যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব? মেঘের হেলদোল না দেখে বাইক থেকে হেলমেটটা নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে। তারপর পুনরায় বাইকে বসে আবার বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ। আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতেই কিছুটা কেঁপে উঠল। মেঘ কাঁধে হাত রাখবে কি রাখবে না তা নিয়ে দোটানায় আছে। জীবনে প্রথম বাইকে উঠেছে, তারপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির যেন বুঝেই নিল মেঘের অস্বস্তি। শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হলে পড়ে যাবি। কাঁপা কাঁপা হাত কাঁধে রাখল মেঘ। সঙ্গে 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 হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর। এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যিই অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে। মেঘের ক্রাশ খাওয়া ভুল কিছু না। কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির। কিছুটা ভয় আবিরের কাঁধে জোরে চেপে ধরল মেঘ। কান দিয়ে শাঁ শাঁ বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে।
আবির ওকে শপিংয়ের জন্য নিয়ে এসেছে। ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায়। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই, রবিবারে বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায়নি কখনো। বড় আম্মুরা এখন শপিং করবে না, তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে। মেঘ বক্স থেকে বেছে বেছে 3টা আলাদা করেছে। তারপর আবিরকে জিজ্ঞেস করলো, এই 3টা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পর নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বললেন, সবচেয়ে বড় সাইজের হিজাব 24টা কালারই দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো আবিরের দিকে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে, যেখানে তার কোচিং সপ্তাহে 3 থেকে 4 দিন, 2-3টা হিজাব হলেই হয়ে যায়। 24টা নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে বোঝাবে হিটলারকে? আবির ভাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাব নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলেছে, কোথায়? আবির ভাই আরও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল, কোথায় যাবো না যাবো তোকে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজে গাঁটটা দিতে মন চাচ্ছে। সবসময় আম্মু, বড় আম্মু আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করতে অভ্যস্ত মেঘ, তাই আবিরকেও তেমন জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছন পেছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির একজনকে জিজ্ঞেস করছে, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন, ভাইয়া প্যাকিং করে দেব? আবির তৎক্ষণাৎ বলল, প্যাকিং লাগবে না, রেডি হলে আমায় দেন। লোকটা একজোড়া নূপুর এগিয়ে দিল আবিরের দিকে। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুটো দেখল, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের। হঠাৎ আবিরের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবির এক হাঁটু ফ্লোরে আর একটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেইভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের শ্বাস বন্ধ হওয়া অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না, খাম্বার মতোই স্থির। যা হওয়ার তা তো শরীরের ভেতরে হচ্ছে, রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি প্রেশার উঠে যাচ্ছে মেঘের। 2 পায়ে নূপুর পরিয়ে পুনরায় আবির চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দেখ কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক তাকিয়ে আছে আবিরের দিকে। আবির আগে ফুঁসতে ফুঁসতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমায় না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে, ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে। খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের মাথা ঘুরছে, এই সব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিল আর বলল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি সাথে বোরহানি খেলো। ওয়েটারকে 2টা কাচ্চি দিতে বলল আবির, সাথে 2টা বোরহানি। মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির এবার বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ জেনে তোর কোনো কাজ নেই। মেঘের মুখটা চুপসে গেল। খাওয়ার আশায় দুজন চুপচাপ খেলো। মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে তাকিয়েছিল আবিরের দিকে, কিন্তু আবিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে, তখন মেঘ আবিরকে ডাকল, আবির ভাই। না কিছু না। আবির এবার সত্যি সত্যিই রেগে গেল। কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলল, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বউদের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেই জন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টোটো করে কোথায় ঘুরিস তা তোর নূপুরের শব্দেই বুঝতে পারবো। এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে। মেঘ আহাম্মক বনে গেল। কি না কি ভাবছিল সে। আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে। আহা, সে কি অনুভূতি! সেই অনুভূতিতে 1 বালতি পানি ঢেলে দিল আবির ভাই। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পেছনে উঠে বসল। এবার আর আবির ভাইকে ধরে বসবে না, ঠিক করলো। আবির ধমকে উঠল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ, ধরে বস, না হয় রাস্তায় ফেলে চলে যাব।
মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। সহসা চেপে ধরে আবিরের কাঁধ। আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। বাসার সামনে বাইক থামিয়ে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্ত নিয়ে বলল, তুই কে যে তোকে বলে যেতে হবে কোথায় যাব না যাব? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি তো সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবিরের তৎক্ষণাৎ জবাব, আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলেছে। আটকে উঠল মেঘ। আবিরের দিকে তাকানোর সাহস পেল না। থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতর। আবির নিষ্পলক তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে। নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আকস্মিক আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকল। সোফায় বসে গল্প করছিলেন মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেই দিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামল। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথাও যাবে, তারপরেও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেয়ের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই নুপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো। তাৎক্ষণিক বলে উঠল, আবির ভাই দিয়েছে। মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান তিনজনই অবাক হয়ে চোখাচোখি করল। কিছুক্ষণ পর মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নুপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি আমি তোমার ছেলের কথা বলতাম? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশ যাওয়ার 6 মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? মেঘ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়েছে। ওই নুপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছে আছে, কিন্তু সেই দিন নুপুরগুলো আমি নিজের ইচ্ছেতে খুলিনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসল সোফায়। কি হয়েছিল বলো তো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবে চিনতে বললেন, তেমন কিছু না। আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দে নাকি ওর মাথা ধরে। ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নুপুরগুলো খুলে রেখে দিতে। আর আমিও আবিরের কথা মতো তোর নুপুরগুলো নিয়ে নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর দেইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি এগুলো আর তোর হবে না। এই জন্য তোর আব্বুকে বলে রেখেছিলাম তুই চাইলে যেন তোকে নুপুর বানিয়ে দেয়। তখন তো আর আবির ছিল না, এজন্য আজকে তোর পায়ে নুপুর দেখে আমি অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজে হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে পড়ল আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নুপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন, ওইসব বাদ দে তো, শপিং ব্যাগে কিরে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠায় ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে দেখা হয়নি মেঘের। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজে গুজে খেতে নামবে এমনটাই ভাবল। চুল ছাড়াই সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে। মাথায় পিচ্চি বাচ্চার মতো একটা পুতুলের বেল্টও দিয়েছে, কালো জামা পরেছে, সাথে কালো ওড়না, ওষ্ঠদয়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকায় মায়াবনা বিহারিণীর মতো লাগছে। আবির চোখ সরাতে পারছে না, অবিচল আঁখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজকে ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো। তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন। উনি তোমার কথা বলছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বলছিলেন তোমাকে যেন যেতে বলি। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? 6টায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তাই যেন ঘাড় ফিরে তাকালো। সকলেই এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলার কিছু নেই, মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে।
এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালোই পরে, হঠাৎ কফি কালার, আসমানি বা হালকা কোনো কালার পরে। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘ মাথা নিচু করে মুচকি হাসল। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি, আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেয়। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমাকে প্ল্যান দেয়। তখন এমপি বলেছিলেন, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে এসো। তখন ভাইয়া বাইরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া আছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সব সময় চুপচাপ থাকেন, যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথাই রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় কাজে লাগালে আমাদের ব্যবসাটা আরও একটু এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পরপর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা যখন নিজেরা ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলেই পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানাই। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, এটা এভাবে না করে ওইভাবে কর, এতটুকুই। এই কথাটুকু তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, তার সব প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এজন্য তানভীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব বুঝে নিই ঠিক মতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাপ চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলতে শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সব কিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ার প্রয়োজন। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজ করে। আইনিভাবে যেই বিষয়গুলো সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, বড় বড় নেতাদের একটা কলেই সেগুলো সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতিই করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশের মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে আবির এবার থামল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তাভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসায় বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তাভাবনা কত দূর। আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামাখা চিন্তা করো ওর জন্য। দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমদ খান আর কথা খুঁজে পেলেন না। খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখিস, আবিরের মান অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলে নীরব। এতক্ষণে মোটামুটি খাওয়া সবার শেষ। সবাই সবার মতো করে খাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা, টানা টানা চোখ, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনও বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলছে, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে।
মেঘ নড়ে চড়ে বসল। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো? যতই মন শক্ত করি, আহমকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে সেদিকে নজরও নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছে। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিল মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ ওপর নিচ মাথা নাড়ল শুধু। হালিমা খান বললেন, আর তো কয়েকটা দিন, এরপরেই তো রেজাল্ট দিয়ে দেবে, তারপরেই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উড়ুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভেজা। হালিমা খান একটু রেগে গিয়েই বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দেবো তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শুয়ে থাকা মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখল একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারা দিন বাসায় থেকেও অসময়ে গোসল করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্নই নেয় না। আবির সহসা বলে উঠল, মামুনি, একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বস, আমি নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেল। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়ায় ঘুরছে। মনের ভেতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকম এপাশ ওপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেল, নড়ে উঠল। কাপা কাপা চোখে তাকালো আবিরের চোখের দিকে। আবিরের শীতল চাহনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। তারপর কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নেমেছে। নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাহনিতে মেঘের দিকে তাকায়। কাল বিকাল থেকে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি, তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নেব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকেলে কোচিংয়ে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিটও এদিক ওদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবে। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে ওপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড 2 ভাগে ভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথাই। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছে। বন্যা তো 10টার বেঁচে যাবে। মেঘ একা একা বিকেলে পড়তে যাবে। ওখানে তো কাউকেই চেনে না ভালোভাবে।
আহত হলো মনটা। ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে। খয়েরি রঙের শার্ট কোনোই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শু জুতো, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে আর অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেল। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। মেঘ রুমে চলে গেল। তানভীর সারা দিনেও বাসায় ফিরতে পারেনি। সে যে সকালে বের হয়েছে, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকেলে বাইরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে। পরিচয় করিয়ে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুজন। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে। এমপির ফ্যামিলির সাথে আবির তানভীর দুজনেই এমপির পাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়েছে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকের লিফট দেবে নাকি রিকশায় বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ার বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে, কেন ভাইয়া? আবির রাশভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি, মেঘের একা বিকেলে ভালো লাগবে না। আবির চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়, এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না। চুপচাপ 2 ভাই বাসায় ঢুকে যে যার রুমে চলে গেল। রাত তখন 10:30টারও বেশি। তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2বার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানভীর কিছুটা রাগ হলো। আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দেবে কেন? ভাইয়ার কি খেয়ে দে কাজ নেই যে তোমায় কল দেবে? ভাইয়ার জীবনেও তোমায় কল দেবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দেবে না। বন্যা আস্তে আস্তে বলল, তানভীর ভাইয়া? হ্যাঁ। কোনো দরকার ভাইয়া? শোনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকেলে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করেও আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর। বন্যা খাটের ওপর টাসকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করলো মেঘ। এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর। সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটাইছিস তুই? আমি কোনো অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। উনি আমার মনের ভেতর ঢুকে আমার জীবনের 14টা বাজাই দিছে। আমার খাওয়া, গোসল, ঘুম সব কিছুর নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবার ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা এবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা, বাই। কী জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। মেঘের এসব হাবিজাবি কথা শুনে তার এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মোডে কল দিল মেঘকে? মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘও আর কল ব্যাক করল না। মেঘ ফেসবুকে ঢুকলো। ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখল মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখল। হঠাৎই একটা ছবিতে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চরচর করে মাথায় উঠেছে। ওই মেয়ে কে? আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কী করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়ল। আবির ভাইদের ছবিতে কমেন্ট করে বলেছে, আপনি অসম্ভব কিউট,
ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসল। কমেন্টটাতে অ্যাংরি রিয়াক্ট দিয়ে মেয়েটার আইডিতে ঢুকলো। প্রোফাইল পিক 2 ঘন্টা আগেই আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই। তেরি নজর নে ইয়ে ক্যা কর দিয়া, মুঝসে হি মুঝকো জুদা কর দিয়া। রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করেছে। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবনাতেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু সব পোস্টের কমেন্ট ঘেটেও মেয়েটার কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধু আমার ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো। আর এইদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে একটা রোমান্টিক গান গাইছে। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে। কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ। মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইল চেক করেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের উপর একপাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইলটা হাতে নেয়। তাড়াহুড়াতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির। হোম পেজ ভেসে আছে। এখানে 2টা হাতের ছবি, একটা বড় হাতের ওপর একটা পিচ্চি হাত। মেঘ 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতের নীল জামা পরিহিতাকে। একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল। মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো। নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না। তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি। আবিরের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনির উদ্দেশ্যে। মনটা ভীষণ ভালো। আজ থেকে একা একা টিউশনি আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবে মন ভাঙছে বারবার। টিউশনিতে ঢুকতেই বন্যা ডাকলো, মেঘ এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকিয়ে ছুটে গেল বন্যার কাছে। তুই এই সময় টিউশনিতে কেন? আগের ব্যাচে পড়িসনি? কিভাবে পড়বো? তোর বেস্টু হয়েছি, তোর শাস্তি তো আমাকেও ভুগতে হবে, তাই না? মানে? গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল, বলল তোর সাথে আমারও টাইম পাল্টে দিয়েছে, আজ থেকে যেন বিকেলে আসি। তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিয়েছে। শুধু এইটাই নয়, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নুপুরগুলো, এগুলো আবির ভাই দিয়েছে। তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে। দেখ সুন্দর না? কপাল ভাঁজ করে নুপুরগুলো দেখল, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে কেন? তোকে কিছু বলেছে কি? হ্যাঁ বলেছে, আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকিয়ে আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছে। টিউশনি কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে পড়াতে। পড়ার রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান। মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপু মেঘকে খুব আদর করে। পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে, রুটিন করা সব কিছুতেই হেল্প করে। এই জন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব দিচ্ছে বেশি। এভাবে কেটে গেল আরও 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে আসে। তারপরও দেখা তো হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে।
আবির বাড়ি ফিরে 11টা-12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে থেকে আবির ভাইকে দেখে। আবির বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটা যেন মেঘের দৈনন্দিন রুটিন। কেন আবিরকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির কি শুধুই তার ক্রাশ, নাকি সে আবিরকে ভালোবাসে, এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবিরকে অসম্ভব ভালো লাগে। আবিরের শীতল চাহনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে। আবির অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। 10-12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দুই চুমুক খেলো কি খেলো না, আলী আহমদ খান বলে উঠল, আবির, তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণাৎ বিষম খেলো। তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছে মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবিরের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কী করব? আলী আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করছে শুনলাম। তোমার কাকামণিকে সিলেট যেতে হবে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল, কবে যেতে হবে? আলী আহমদ খান সহসা বলে উঠলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলেই ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানভীর এবার ভাইকে বলল, ভাইয়া, তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝল না, কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল। আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তানভীর। তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনোরকম শেষ করে উঠে চলে গেল। আর এইদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে কাল বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই সে এখন প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও কিভাবে থাকবে? মিম হঠাৎ ডেকে উঠল, আপু, ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারা দিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশনি শেষ করে আসছে। মিম, আদি স্কুল থেকে ফিরেছে। আবির রাত 8টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন। মেঘ বই খাতা হাতে নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামল। দরজা ধাক্কা দিল আলতো করে। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে। পাশেই বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে। জান্নাত আপু যাওয়ার পরপরই সে রুমে এসে শুয়ে পড়েছিল। আবির আস্তে করে ডাকল, মেঘ। কোনো সাড়া নেই, তাই রুমের ভেতর ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখের একপাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। আবির বিছানার একপাশে বসল। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল। দু একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। মিম আর আদি খুব করে বলল, ভাইয়া, কক্সবাজার যেও, প্লিজ চাটনি নিয়ে এসো, খেলনা, শামুক, আরও অনেক কিছু আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেটে যাবে। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাইরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও নিয়ে যেতে হয়। তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাইরে যায় না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু ওঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুনেই মেঘের ঘুম উধাও হয়ে গেছে। সহসাই মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল,
আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট আর চাটনি নিয়ে আসতে। আসো তো, আসো তো, তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুতে গেলাম, না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি, আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু আসো খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদে নাই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো, আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে দিয়ে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজের অজান্তেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না, ভাবলে তো আমায় ডেকে বলে যেত। আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না। বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়ল আবার। ভোরবেলাতেও উঠল না মেঘ। 8টার ওপর বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজেই গেলেন মেয়েকে ডাকতে। মেঘ তখনও ঘুম। আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চুপচাপ খেতে বসল মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছে, খেয়েছে কিনা, এইসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাই নেটে নেই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পরপর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসেছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3টা দিন হয়ে গেল আবিরের চট্টগ্রামে আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে। আম্মু, মামুনি, তানভীরের সাথে কথা হয়। মিম আর আদির এক কথা, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশ থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যে মেয়ে একা সারা বাড়ি মাতিয়ে রাখত, এখন আবির চট্টগ্রাম। তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে যায় আর ফিরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরও মেঘকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে সে যে রুমে ঢোকে, কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়। মা কেউ ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মনমরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিমার আদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির। জীবনে এবার প্রথম 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে গিয়ে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোনে বা প্রতিটা বাড়ির দেয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলিবেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিবর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল। রিসিভ করে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো ভাইয়া? কক্সবাজার আসছি আজকে। কেন? একটু দরকার ছিল। বল। এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ। আজ এমপির বাসায় গিয়েছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করছিল আমায়। তুই কি বললি? প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবার কি সমস্যা? এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? প্রথমত এমপি কোনো সময় এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শোনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরোই কিছু বলবে না। তারপরও ভাইয়া যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তারপর আবার কি? বাকিটা আমি সামলে নেব। যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না তানভীর। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে হোক, তার জন্য তুই নিজের ভালোবাসা কোরবান করবি নাকি? আজব। তানভীর আর কথা বাড়ালো না। আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢোকে। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়ল প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবল, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোনটা পেল কখন? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনাটা। তার মানে সেই দিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কি করে এত ঝড়ঝঞ্ঝা? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নেব না, আবার খুব বেশি কষ্টও দেব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে আসলো। কেটে গেল আরও 2 দিন। আবির নেই আজ 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। ঠিকমতো খায় না, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে। শুধু টিউশন আর কোচিংয়ে যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রা অতিরিক্ত খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করল, আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলেই ফিরবে, কাজ এখনও শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ঠোঁট উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আঁতকে উঠল বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবারও প্রশ্ন করল, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতেই বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসে না। আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। এবার বন্যা অবুঝ বাচ্চার মতো হাসল। তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসল। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেঙচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলে থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন। মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল। সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করল। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করল। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আবির ভাই কবে আসবে? মেঘের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরও 2-4 দিন লাগবে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল,
আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ। বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত আছে। আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের হাতের ফোনটা নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছে। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে আবির বলে ওঠে, আসসালামু আলাইকুম মামুনি। আবিরের কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন জোরালো হলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ কিছুটা। কেন? মেঘ একটু কথা বলবে তোর সাথে। ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কিরে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনই কয়েক সেকেন্ড নীরবতা পালন করল। আবির নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে কল দিতে হলো কেন? মুখের উপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলেই কল কেটে দিল। মেঘ আহামুকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে ফোন রেখে দিল কেন? নাকি সত্যি ব্যস্ত? এটা ভেবেই পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা সেই নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখল, আমার আবির, সাথে লাভ ইমোজি। কিছুটা দূরে লিখল ভাই। সেভ করলো নাম্বারটা।